নমস্কার, আপনাদের সবাইকে হেলথ লাইনে স্বাগত জানাই। লাইভ অনুষ্ঠান। প্রথম ডিমান্ড থাকবে হচ্ছে আপনারা আমাদেরকে ফোন করবেন। যদি দেখা যায় যে লাইভ অনুষ্ঠানে ফোন না পাচ্ছেন, তাহলে নিচে যে বুকিং নাম্বার সেখানে আপনারা বুক করবেন। আসি এবার আসল বিষয়। আসল বিষয়টা কি, আমি আজকে অনুষ্ঠান প্রথম বসছি, কাজে আপনারা যারা দর্শক, এক্সিস্টিং যারা দর্শক, তাদের সঙ্গে প্রথম পরিচয় হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, কি বলুন তো, সেটা হচ্ছে যে যখন আমার এমন কোনো সমস্যা হবে, অর্থাৎ আমি যখন রোগে আক্রান্ত হব বা দীর্ঘদিন ধরে আমি অসুস্থ থাকব, ওয়ান অ্যান্ড অনলি থিং যেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। রোগের ক্ষেত্রে চিকিৎসক এবং রোগীর মধ্যে একটা ট্রান্সপারেন্ট সম্পর্ক। আজকের দিনে দাঁড়িয়েও সারা ভারতে কোটি কোটি মানুষ আছেন যারা একটা ইনট্রান্সপারেন্ট ওয়েতে, একটা ধোঁয়াশার মধ্যে বাস করছেন। আপনি জানেন যে বহু মানুষ জানে না যে তার কি রোগ হয়েছে। আপনি তাকে জিজ্ঞেস করুন আপনার কি হয়েছে, ডাক্তারবাবু তো বললেন, এই ওষুধ লিখে দিলেন। আপনি খাচ্ছেন? হ্যাঁ খাচ্ছি। কতদিন ধরে খাচ্ছেন? এই নানা করে 5-7 বছর তো খাচ্ছি। কি হয়েছে আপনার? তা তো বলেনি। আজ সেই ট্রান্সপারেন্সি মানুষের কাছে নিয়ে আসবো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এবং সেকেন্ডলি, আমার কাছে খুব ভালো লাগলো টপিক যখন আমাকে অফিস থেকে পাঠিয়েছে সেটা দেখে, যে সেটা হচ্ছে ডায়াবেটিস এবং রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া। এই যে দুটো বিষয়, এই দুটো বিষয় একজন মানুষকে কতটা ক্ষতি করতে পারে। যদি রক্তাল্পতা অর্থাৎ অ্যানিমিয়া একজন ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে হয়, সেটা কতটা বিপজ্জনক হতে পারে। আসুন আজকে এই ডিফিকাল্টিসগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করব এবং লাইভে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করব। আমার খুব ভালো লাগছে, আমি ওয়েলকাম জানাবো আজকের অনুষ্ঠানে এখানে পিস অ্যাম্বাসাডার, AUGP এবং রিসার্চ সায়েন্টিস্টের উপর স্যার উপাধি প্রাপ্ত ডক্টর রাজদীপ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্বাগত জানাবো রাজদীপ বাবুকে আজকের অনুষ্ঠানে। ডক্টর দত্ত, একটা কথা বলুন, আপনি কি মনে করেন যে এই যে মানুষের এই যে ডায়াবেটিস, এবং আমরা এরকম বহু দেখেছি, আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যে বছরের পর বছর মানুষ ওষুধ খেয়ে যাচ্ছে, বাট দেয়ার ইজ নো সলিউশন। আন্ডার কন্ট্রোল থাকছে বাট নো সলিউশন। আপনি এটাকে কিভাবে দেখেন? এই কমপ্লিকেশনটাকে আপনার কি ব্যাখ্যা? দেখুন, আমি একটাই কথা বলবো যে তার হয়তো ব্লাড সুগারটা ম্যানেজড হচ্ছে, কিন্তু ব্লাড সুগারটা যে ম্যানেজ হচ্ছে সেটা এক্সোজেনেটিক্যালি ম্যানেজড হচ্ছে। আচ্ছা, কিন্তু ভেতরে যে রক্তাল্পতা জনিত বা ডায়াবেটিসের কারণে যে অন্যান্য অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলোকে রিপেয়ার বা রিঅ্যাক্ট মোডে কোনোটাতেই আসছে না। তো যার ফলে একটা মানুষ শুধু ওপরের ব্লাড সুগারটা ম্যানেজমেন্ট যদি হয়ে থাকে, অর্থাৎ 120/সামথিং, এটা দেখে যারা শান্তি পাচ্ছে তাদেরই কিন্তু এই গুপ্ত ঘাতক যে অটোইমিউন ডিসঅর্ডারগুলো, যেটা কিনা ডায়াবেটিসের দ্বারা সৃষ্ট, সেগুলো কিন্তু এক এক করে ধীরে ধীরে বয়স দেখে দেখে জমিয়ে জমিয়ে আঘাত হানছে। এবং সেটা কারোর ক্ষেত্রে কার্ডিয়াক ফেলিয়ার, কারোর ক্ষেত্রে কিডনি ফেলিয়ার, কারোর ক্ষেত্রে অন্য লেভেলে সিকেল সেল অ্যানিমিয়া, অনেকগুলো ডিজিজ। মানে এর জন্য বলা হয় ডায়াবেটিস ইজ আ মাদার অফ অল ডিজিজ। মাদার, ও সব ডিজিজকে ডাকে। ও মানে আপনি বলছেন যে ডায়াবেটিস হলে সিকেল সেল অ্যানিমিয়ার মতো ভয়াবহ রোগ হতে পারে? হ্যাঁ, সিকেল সেল অ্যানিমিয়াও আসতে পারে। আচ্ছা আচ্ছা, সিকেল সেল অ্যানিমিয়াও আসতে পারে। তো এটা কিন্তু HBV জিনের দ্বারা তৈরি একটা রোগ। এবার আপনি যদি শুধুমাত্র ডায়াবেটিসটাকে যদি শুধু ধরে রাখেন যে আমার শুধু ডায়াবেটিসটা ম্যানেজড হয়ে যাচ্ছে, ব্যাস আমি আনন্দে আছি, তাহলে ওটা আমরা মহা ভুল করছি। আমরা দীর্ঘদিনের রিসার্চে দেখেছি যে রিসার্চ আমাদেরকে দেখাচ্ছে বেশিরভাগ পেশেন্ট যারা আসে তাদের মধ্যে বেশিরভাগ পেশেন্টই দেখা যায় যে অ্যানিমিক। আচ্ছা, এবার সেই মানুষটি কিন্তু ব্লাড সুগার ম্যানেজ করে যাচ্ছে, আচ্ছা, ব্লাড সুগার ম্যানেজ করে যাচ্ছে, কিন্তু তার অ্যানিমিয়ার কারণে তার কিন্তু হৃৎপিণ্ডের ঝুঁকি বাড়ছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে অনেক ডায়াবেটিসের ওষুধ নেবার পরও দেখা যায় যে শ্বাসকষ্ট হচ্ছে। মানে তার একটা অদ্ভুত একটা শ্বাসকষ্ট, একটা পায়ে জ্বালা জ্বালা ভাব, একটা হাতের মধ্যে একটা ঝিনঝিনানি ভাব, অনেক কিছু ঘটছে যেটা কিন্তু ডায়াবেটিসের কারণে নয়। আচ্ছা, তারা ভাবছে এটা ডায়াবেটিসের কারণে নয়, কারণ তাদের কাছে একটা রিপোর্ট রয়েছে যে রিপোর্টটা বলে দিচ্ছে যে তার ব্লাড সুগার নরমাল কন্ডিশনে আছে। আচ্ছা, তো অন আ বেসিস অফ দ্যাট, এই যে ভুল ভাবাটা, এই ভুল ভাবাটার কারণে কিন্তু আজকে এইভাবে মানুষগুলো কিন্তু ধীরে ধীরে
মর্টালিটির দিকে এগিয়ে যাচ্ছে, বা সিভিয়ার অ্যান্ড অ্যাকিউট কন্ডিশন থেকে সিভিয়ার কন্ডিশন, ক্রনিক কন্ডিশনে চলে যাচ্ছে। আচ্ছা, আপনি আমাকে একটু বলুন, এই যে ডায়াবেটিস আমরা এত বাড়ছে দেখি, মানে আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি একটু ট্যালি করি, যে কেউ, আপনি তো গুগল রয়েছে সবার হাতে, আপনি দেখতে পারেন গত 2 দশকে মারাত্মকভাবে ডায়াবেটিসের প্রবণতা বেড়েছে, এবং সাইড বাই সাইড যে সমস্ত ডায়াবেটিস আপনি বললেন মাদার অফ অল ডিজিজ, এর ফলে যা যা রোগ হয় তার সমস্যাও বেড়েছে। ডাক্তারবাবু, ইউ নো বেটার দ্যান মি যে প্রচুর মানুষের হার্ট ফেলের ঘটনা ঘটছে, এবং দে আর আন্ডার এজ। একদম, মানে আমরা ইমাজিন করতে পারি না, দে আর বিলঙ্গিং ফ্রম দ্য 40 to 50 or 30 to 40, we have some 30 to several 40 cases. আমি লাস্ট এটা একটা কেস কেন ছিল, হয়? লাস্ট একটা কেস ছিল 28। হ্যাঁ, মানে ইটস বিয়ন্ড অফ এই জায়গাটাই হচ্ছে কি ব্যাপার, যে সাধারণত পেশেন্টরা ভাবেন যে আমি ঠিক আছি, তার কিন্তু বডি হয়তো সাইন দিচ্ছে, কিন্তু সে সাইনটাকে ইগনোর করে যাচ্ছে, কারণ সাইনটা খুবই সিমিলার, খুবই ছোট, তিনি সিগন্যাল কিন্তু আপনাকে বডি দেবেই। আপনার হয় কোমরে ব্যথা হচ্ছে, নতবা কিছু একটা সমস্যা হচ্ছে, কিন্তু হয়তো বাথরুমটা একটুখানি গাঢ় লাল হয়ে গেল, আপনি ভাবছেন ও জল খেলে ঠিক হয়ে যাবে। তো এইভাবে হয়তো দেখা গেল একটু জল খেলেন, কিছুটা হয়তো ঠিকও হলো, যেই ঠিক হয়ে গেল, আপনি 3 দিনের জল খাওয়ার পর তারপর আপনি ভাবলেন ঠিক আছে, আর আপনি কিন্তু বাথরুমটা দেখছেন না, কারণ আপনি ভেবে নিয়েছেন ও ঠিক হয়ে গেছে, মানে ঠিক হয়ে গেছে, কিন্তু ভেতরে যে বিভিন্ন ধরনের রোগগুলো বাসা বাঁধতে শুরু করে দিয়েছে তার খবর কিন্তু আপনার কাছে নেই। এবার আমাদের জেনারেলি জাঙ্ক ফুড আর ফাস্ট ফুড মানে মারাত্মক লেভেলে বেড়ে গেছে। তো জাঙ্ক ফুড আর ফাস্ট ফুড যারা খাচ্ছেন তারা নিজেরাও জানছেন না কি লেভেলের টক্সিন তারা বডিতে নিচ্ছেন, ঠিক আছে, এবং কি ধরনের বাজে ফ্যাট ট্রান্স ফ্যাট তাদের বডিতে ঢুকছে, এবং ধীরে 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 তাদের কিন্তু ব্লাড প্রেশারটা হাই হচ্ছে। যখন ব্লাড প্রেশারটা হাই হচ্ছে তারা ভাবছে ও ঠিক আছে, আমার তো 25 বছর বয়স, সামান্য একটু ব্লাড প্রেশার হাই, কোনো ব্যাপার না। এই যে কোনো ব্যাপার না, এবার দেখা যাচ্ছে তার একটুখানি ব্লাড প্রেশার বেড়ে গেছে 140, 45 বা 50। মানে আপনি বলছেন ইগনোরেন্স হচ্ছে কি সবথেকে বড়, ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন, যে কারণে কিন্তু ডায়াবেটিস এত ঘাতক হিসাবে দেখা দিচ্ছে। কিন্তু ইগনোরেন্স ছেড়ে সেখানে যদি আমরা একটু নলেজ নিই, আমরা একটু জানি ডায়াবেটিস কোনো রোগই না, ডায়াবেটিসের ক্ষমতাই নেই এত লোককে মারার, কিন্তু ইগনোরেন্স কিন্তু এই জিনিসগুলো তৈরি করছে। আচ্ছা, এবার একটু আমরা তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে আপনাদের ডায়াবেটিস হলেও সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে তার একটা প্রপার ট্রিটমেন্টে যেতে হবে, এবং এই যে পানিনি হেলথ কেয়ার যার প্রোগ্রাম আমি করতে বসে আমি নিজেই বললাম যে আমি যথেষ্ট উৎসাহী, আগ্রহী এবং আনন্দিত, এই কারণের জন্য, তার তো কারণ থাকতে হবে, আমি তো এমনি এমনি আনন্দে ধেই করে নাচ্ছি তা নয়, তার কারণ একটাই যে এর মধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই ট্রিটমেন্টের মধ্যে এসছেন এবং তারা ভালো আছেন। এবার আপনার প্রশ্ন থাকবে যে তাহলে ট্রিটমেন্ট কি হবে, কি ওষুধ আমাদের জন্য দেওয়া হবে, এগুলো জানার আগে একটু এটাও জিজ্ঞেস করি যে এই যে রক্তাল্পতাজনিত কারণের জন্য আমরা বহু মানুষের দেখি নানান রকম শারীরিক ব্যাধি হয়, এই ব্যাপারগুলোকেও আপনারা কি স্টাডি করেন? একদম 100%, মানে কারণ সুস্থ মানে কমপ্লিট সুস্থ। আচ্ছা, এটা আমাকে বলুন না ডাক্তারবাবু, যে রক্তাল্পতা থাকলেই কি তার ডায়াবেটিস থাকবে, এটা কি? না, এটা একটা বিরাট কোশ্চেন করেছেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন। ইন দ্য কেসেস অফ সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হয়, ঠিক ব্যাপারটা উল্টো, অর্থাৎ হিমোগ্লোবিন দেখছেন কম আছে, আর ডায়াবেটিস ছিল, হঠাৎ দেখছেন ডায়াবেটিসটা নেই, অর্থাৎ আপনি HbA1c করছেন, দেখছেন 6, 5.9, তো আপনি ভাবলেন ডায়াবেটিসটা গেল কোথায়? পিসিওডি সমস্যা আছে হয়তো আপনার হয়তো ব্লাডে একটা বিরাট বড় একটা হিমোগ্লোবিনের একটা বিরাট বড় চেঞ্জেস আছে, আপনার দুর্বলতা আছে, কান্তি আছে, মাথা ঘোরা আছে, কিন্তু আপনি খুব নিশ্চিন্ত, আরে আমার তো ডায়াবেটিস কমে গেছে, কারণ আমার HbA1c 5.9, মানে 3 মাসের ফাস্টিং আর পিপির গড় যদি 6 এর কাছাকাছি চলে আসে, একটা মানুষ তো ধেই করে নাচবেই, খুব স্বাভাবিক একদম, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, ও রক্তটা আপনার বডিতে 3.5 থেকে 4 লিটার থাকার দরকার, তো 3.5 থেকে 4 লিটার আপনার ব্লাডটা রয়েছে, এবার 4 লিটার ব্লাডটা তো কমে গেছে আপনার, তাহলে এবার কি হচ্ছে, সেই রেসপেক্টে সুগারটাও কমে গেছে, তো যার ফলে ওই সুগারটা কমে যাওয়ার কারণে আপনার বডিতে সুগারটা দেখা যাচ্ছে না,
কিন্তু এটা মারাত্মক ডেঞ্জারাস জিনিস। তার কারণ ওই ডায়াবেটিসই মারাত্মক লেভেলের অটো ইমিউন ডিসঅর্ডার তৈরি করছে। অর্থাৎ এই যে এইচবিভি জিন, এই জিনটা যখনই ইম্পেয়ার্ড হয়ে গেছে, ইম্পেয়ার্ড হলেই সিকেল সেল অ্যানিমিয়া হয়, ইম্পেয়ার্ড যেই হয়ে গেছে ব্যাস ওর খেলা শুরু করে দিয়েছে। কি খেলা শুরু করে দিয়েছে? বোন ম্যারো থেকে আপনার সবার আগে ব্লাড তৈরির প্রবণতা কমিয়ে দিচ্ছে। তার মানে বোন ম্যারো কার্সিনোমা। বোন ম্যারো কার্সিনোমা ভয়াবহ দিকে যেতে পারে। আপনারা কন্টিনিউ আমাদেরকে ফোন করুন এবং জানতে চান যে এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন বা আপনার কি হয়েছে সেটা বলুন। সঙ্গে দেখুন টিভি স্ক্রিনে নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, এই যে দেখুন আমি হেল্পলাইন বলে দিচ্ছি 8877758517 8910084053। এই নাম্বারে আপনারা সরাসরি এনরোলড হতে পারেন চেম্বারের জন্য এবং অনলাইনের জন্য। চেম্বার কোথায় কোথায় রয়েছে? দিল্লিতে সিআর পার্কে চেম্বার রয়েছে, মধ্যমগ্রাম দোহারিয়াতে, ঠিক মধ্যমগ্রাম যে পুলিশ লাইন তার উল্টো দিকে পানিনি দোলতলাতে চেম্বার রয়েছে। আসুন একজন ফোনে রয়েছেন, কথা বলি। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? আমি বলছি হাওড়া থেকে, হাওড়া জঙ্গি। হাওড়া থেকে। কি হয়েছে আপনার? আমার প্রথম 3-4 মাস আগে পেটটা লাল হচ্ছে। আচ্ছা, লাল হওয়ার পর আমি নেবুলোপ্যাথি দেখালাম ওই আপনার নবান্ন ওখানে। হ্যাঁ, কোথাও একটা দেখালেন, তারপর ডাক্তারবাবু কি বললেন? আচ্ছা, তো এখন ওটা নর্মাল হয়ে গেছে, কিন্তু আমি শরীরে কোনো ব্যালেন্স পাচ্ছি না। আর ডাক্তারকে বলছি, ডাক্তার বলছে এই ওষুধই চালিয়ে যেতে হবে, অথচ পাপ ভুলে যাচ্ছে। ওহো, পেচ্ছাপটা হলুদ হচ্ছিল, আপনি ডাক্তার দেখিয়েছেন, সেটা ঠিক হয়েছে? পেটটা সাদা হচ্ছে, নর্মাল হচ্ছে, কিন্তু দুটো পা ফুলে। এখন আপনার সমস্যা হচ্ছে পা ফুলে যাচ্ছে। হ্যাঁ। কি হয়েছে ডাক্তার? কি মনে দেখুন, হচ্ছে শুনে? এখান থেকে যেটা আমি ওনার কথা শুনে বুঝলাম, এখানে অনেকগুলো টেস্ট করতে হবে, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে ওনার ইউরিক অ্যাসিড দেখতে হবে, 2 নম্বর হচ্ছে ওনার পুরো সিবিসি রিপোর্ট দেখতে হবে। আচ্ছা। এই রিপোর্টগুলো না দেখে একটা ইমিডিয়েট কনক্লুশন যদি আমি এক্ষুনি বলে দিই, ব্যাপারটা হয়ে যাবে অন্ধকারে ঢিল ছোড়ার মতো কেস। আর আমরা তো ডাক্তার মানুষ, আমরা অন্ধকারে ঢিল ছুটতে পারবো না। তো এক্ষেত্রে হ্যাঁ, যদি কিছু সমস্যা হয়ে থাকে, এবার আরেকটা কথা হচ্ছে ওনার কিডনি ফাংশন টেস্টটা করেও দেখতে হবে যে কোনো ধরনের কোনো ইনফেকশন জেনারেট করে আছে কিনা, ঠিক আছে? এর সাথে ওনার ইয়েটাও দেখতে হবে, ইন্টেস্টাইনটাও দেখতে হবে। এই যে ওভারঅল মেনটেনেন্স করলেই ওনার প্রবলেমটা কেন হয়েছে সেটা বোঝা যাবে। আর সেইটা বোঝা গেলেই একদম ওই পার্টিকুলার জায়গাতে টার্গেট ড্রাগ ডেলিভারি করতে পারলেই ব্যাস শেষ, একদম নিশ্চিন্ত। আপনি নিশ্চিন্ত থাকুন, হ্যাঁ, টেনশনের কিছু নেই। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে দরকার হলে অনলাইনে কথা বলতে পারেন, অথবা হাওড়া থেকে আপনার সুবিধা হবে হচ্ছে দোলতলাতে আসা। দোলতলা পুলিশ লাইনের উল্টো দিকে পানিনি হেলথ কেয়ারে আপনি চলে আসুন, সেখানে আপনি দেখিয়ে নিতে পারবেন। অথবা আপনি বাড়িতে বসে অনলাইনে যোগাযোগ করতে পারবেন, এখন তো অনলাইনের অনেক সুবিধে রয়েছে, যোগাযোগ করতে পারবেন সেটা, ঠিক আছে? এটা করুন। আপনাদের যদি আর কোনো সমস্যা থাকে এক্ষুনি ফোন করুন, আমি এক্ষুনি ডাক্তারবাবুর কাছ থেকে তার একটা ইনস্ট্যান্ট আপনার কাছে, যাতে অন্তত পক্ষে আপনি স্বস্তিতে থাকতে পারেন, তার একটা মেসেজ পৌঁছতে পারি। ট্রিটমেন্ট ভাই পৌঁছতে পারবো না, কিন্তু একটা ইনিশিয়াল মেসেজ পৌঁছতে পারি। কিন্তু আপনাদের কাজ হবে যে হেল্পলাইন নাম্বারে এই যে বুক করাই, যে দেখছেন 8777585170 এই যে নিচে, এবং 8910084053 এই নাম্বারে আপনারা ফোন করে নাম এনরোল করে নিন ইমিডিয়েট। কারণ দেখুন, ঘরে ঘরে এখন এই ডায়াবেটিসের সমস্যা, ঘরে ঘরে। আমাদের টার্গেট পয়েন্ট হচ্ছে ডায়াবেটিসের শত্রু হচ্ছে আমরা শেষ করবো ডায়াবেটিসকে। দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি প্রায়োরিটি, আর কিচ্ছু নয়। সুস্থ থাকবেন আপনি, আমরা লড়াই করব, রেজাল্ট পাবেন আপনি, এই হচ্ছে কথা, আর কিচ্ছু না। কে আছেন পরের ফোনে? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন ম্যাডাম? আমি হালিশহর থেকে শুক্লা দত্ত বলছি। বলুন। আমার বয়স 60। আচ্ছা। আমার মা বাবার কোনোদিন ডায়াবেটিস ছিল না, কিন্তু আমাদের ভাই বোনেদের মধ্যে অনেকেরই ডায়াবেটিস আছে। আচ্ছা। আর আমি সেই জন্য আমার দুটো দাদা 11 মাস অন্তর কিডনি খারাপ। আপনি একটু জোরে বলুন না দিদি। আমার মা বাবার কোনো ডায়াবেটিস ছিল না। এটা বুঝতে পেরেছি, পরে আপনাদের অনেকের হয়েছে, তারপরে একটু জোরে বলুন, আপনি এখনো আসতে বলছেন। আচ্ছা। আর আমি বলছি, যার জন্য আমি 3 মাস অন্তর সুগারটা টেস্ট করি, ঠিক আছে? এইবার আমার সকালে যে আমি ইউরিন করি সেটা আমার পরিষ্কার হয়, কিন্তু আমাকে অনেকক্ষণ ধরে রান্না করতে হয়, আগুনের পাশে থাকতে হয়। ফলে সেই সময় যখন আমি আবার ইউরিন করতে যাই, সেই ইউরিনটা আমার একটু লালচে হয়।
এটা আমি শীতকালেও হয়, গরমকালেও হয়, কিন্তু পরবর্তীতে আর ইউরিন আমার লালচে হয় না। এটা কি আগুনের তাপে থাকার জন্য? কিন্তু আমি 3 মাস অন্তর অন্তর, যেহেতু আমার নেই, কিন্তু আমি তাও 3 মাস অন্তর অন্তর ডায়াবেটিস চেক করি। আমি কি করব? বেশ, খুব ভালো কথা, খুব ভালো প্রশ্ন করেছেন। হতে পারে আপনার স্কিন খুব সেনসিটিভ, যে কারণে একটা অ্যালার্জিক রিয়াকশানস হলেও হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো অবশ্যই আপনি একবার একটু চেক করে দেখে নিন। শুধু ডায়াবেটিস না, ডায়াবেটিসকে হারানো মানে, কারণ আমাদের পানিনি হেলথ কেয়ারের ট্যাগলাইনই হচ্ছে গিয়ে ডায়াবেটিস ফ্রি, ডিজিজ ফ্রি ইন্ডিয়া তৈরি। মানে শুধু ডায়াবেটিস ফ্রি না, ডিজিজ ফ্রি ইন্ডিয়া অলসো। তাহলে ডিজিজ ফ্রি ইন্ডিয়া হতে গেলে কি করতে হবে? অ্যাসোসিয়েট যে ডিজিজ, সেই ডিজিজগুলোকেও প্রপার মনিটর করতে হবে। আর প্রপার মনিটর করতে গেলে কি লাগবে? আপনার প্রপার টেস্ট লাগবে। এবং এক গাদা টেস্ট করলে হবে না, যে টেস্টটা দরকার কনফার্মেটরি টেস্ট করে সেটাকে জাস্টিফাই করে তার উপরে ট্রিটমেন্ট করতে হবে। তাহলেই দেখবেন সুস্থ থাকবেন। আর সুস্থ থাকলেই আপনাদের লাইফ স্প্যান দেখবেন। আমি কথা দিচ্ছি, আমি এখান থেকে বসে কথা দিচ্ছি, সমগ্র ডাক্তার কমিউনিটির হয়ে আমি এই কথাটা দিচ্ছি, যদি একটা মানুষ কমপ্লিটলি সুস্থ থাকে, সেই মানুষটা কোনো দিনও 80 বছরের আগে হঠাৎ কোনো অ্যাবনর্মাল কোনো ঘটনা ছাড়া সেই মানুষটার মৃত্যু হওয়া সম্ভব নয়। বাহ, এটা খুব ভালো কথা বলেছেন। কিন্তু আজকালকার দিনে আমরা কি দেখি? 80 বছরে কদিনচিত মানুষ পৌঁছন, তার আগে কত মানুষ মারা যাচ্ছেন, কত মানুষ তার শরীর খারাপ করে তিনি বেডরিডেন হয়ে পড়ে রয়েছেন। এটা তো আমি বলবো যে জীবিত অবস্থায় মৃত থাকার মতো অবস্থা, একদমই তাই, আরো ভয়াবহ সেটা। একদম। আচ্ছা ডাক্তারবাবু, এবার আপনি একটু বলুন যে কিছু স্পেশাল টেকনিক্স এবং কিছু বিশেষ মেডিসিন, আমি যেটাকে এক্সেপশনাল বলতে পারি, যেটা আপনি ন্যানো টেকনোলজি অ্যান্ড আপনার লং কোর্স অফ রিসার্চের মধ্যে দিয়ে আপনি বার করেছেন, এই ওষুধের প্রমিনেন্সি এবং কতটা প্রিসাইজ অ্যাকশন করতে পারে এই ওষুধ। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু বলি, একটু হিস্ট্রিটাও বলি, একটু হিস্ট্রিটা আমি বলি। এক্ষেত্রে আমরা যখন দেখলাম যে ডায়াবেটিসটা কেন হচ্ছে না, ডায়াবেটিসটা হচ্ছে যে প্যানক্রিয়াসের আইলেট অফ ল্যাঙ্গারহান্সের বিটা সেল ইনসুলিন তৈরি করতে পারছে না, এবং আরও কিছু হরমোনাল ডিসঅর্ডারের কারণে, এই ইনসুলিনের শর্টেজের কারণে এটাকে টাইপ 1 টাইপ 2 দুটো ভাগে আমরা ভাগ করেছি। এবং একটা আছে জেস্টেশনাল ডায়াবেটিস, সেটা গর্ভবতী মহিলাদের জন্য। এই 3টে ক্যাটাগরি ডায়াবেটিস হয়ে থাকে। এবং এই 3টে ক্যাটাগরি ডায়াবেটিস আমি যখন রিসার্চ করতে গেলাম, মজার ঘটনা হচ্ছে গিয়ে করতে গেলাম ডায়াবেটিস রিসার্চ, কিন্তু দেখলাম যতই সোর্সের দিকে যাচ্ছি ততই যেন মজাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিরকম মজাটা চেঞ্জ হচ্ছে? অর্থাৎ আমি প্রথমে দেখলাম যে ইনসুলিন কম হলেই তাহলে ব্যাপারটা, ঝামেলাটা মিটে যাবে। অর্থাৎ ইনসুলিনটা কম কোথা দিয়ে হচ্ছে? ইনসুলিনটা তৈরি করছে কে? না প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের কে তৈরি করছে? না বিটা সেল। বিটা সেল হচ্ছে কি? ইনসুলিন জেনারেটর। তাহলে কি ইনসুলিনটাকে বাড়িয়ে দিলেই ঝামেলা মিটে গেল? না, ব্যাপারটা হচ্ছে কি, ইনসুলিনটাকে যখন বাড়াচ্ছি তারপরেও দেখছি অ্যাকশনটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? তখন দেখছি শরীরের মধ্যে আর একটা পার্ট এসে যুক্ত হয়েছে, তার নাম হচ্ছে কি ইনসুলিন রেজিস্ট্যান্স। ওই অর্গানিক ইনসুলিনকে বাধা দিচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্স। এই ইনসুলিন রেজিস্ট্যান্সের ওপরে যখন রিসার্চ করতে গেলাম, তখন পেলাম যেটা মজার ঘটনাটা সেটাই দেখলাম, ইনসুলিন রেজিস্ট্যান্স হাইলি কানেক্টেড উইথ দ্য হার্ট ডিজিজ, উইথ দ্য ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল, এছাড়া আরও যে কটা স্কিন ডিসঅর্ডার এবং কিছু কিছু ক্ষেত্রে নিউরো ডিসঅর্ডারদের ক্ষেত্রেও এটা ট্রিগার ফ্যাক্টর হচ্ছে গিয়ে ইনসুলিন রেজিস্ট্যান্স। নাও মাই পয়েন্ট ইজ দ্যাট ইনসুলিন রেজিস্ট্যান্সকে আমার নামাতে হবে, তার সাথে অর্গানিক ইনসুলিনকে বাড়াতে হবে। অর্গানিক ইনসুলিনকে বাড়াতে গেলে বিটা সেলকে নতুন করে রিজেনারেট করতে হবে। আর বিটা সেল নষ্ট হয় কি কারণে? সেটাও রিসার্চ করে দেখলাম, ব্যাড ফুড হ্যাবিটের কারণে। দেখলাম একটা সদ্যজাত বাচ্চার যখন জন্মায় তখন তার বিটা সেল পার্সেন্টেজ থাকে 100%-এর ওপরে, সদ্যজাত বাচ্চা। কিন্তু সেই বাচ্চাটাই যখন বাবা মায়ের হাই প্যাম্পার্ড সিচুয়েশনে যখন চলে যায়, হাই প্যাম্পার্ড মানে বুঝতে পারছেন তো, যখন যে আইসক্রিম চাইছে, চকলেট চাইছে, যা যা চাইছে, পিৎজা চাইছে, বার্গার চাইছে, আপনি দিয়ে যাচ্ছেন, এবং তার বিটা সেল দেখছি ধীরে 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 কমে যাচ্ছে। এটা আমাদের কিন্তু হিউম্যান ট্রায়ালে আমরা দেখেছি, এবং মানুষের ক্ষেত্রেও দেখেছি। যে সমস্ত ছেলেপুলেরা একটু বসে কাজ করে, একটু এসিতে বসে কাজ করে, তাদেরও দেখেছি বিটা সেল কিন্তু কমতে থাকছে। অর্থাৎ আমার এখানে একটাই টার্গেট ছিল যে এমন একটা সাপ্লিমেন্ট ডিজাইন করা যেটা শরীরের পক্ষে কোনো ফরেন পার্টিকেল হিসেবে দেখবে না। তাই আমি
বা এই জাতীয় ফল বা বিভিন্ন গাছকেই আমার টার্গেট মেডিসিন হিসাবে ঠিক করলাম, এবং সেখান থেকে নির্যাসগুলোকে নিয়ে তাকে বায়ো 4 স্টেজ ফিল্টারেশন করলাম। বায়ো 4 স্টেজ ফিল্টারেশনের পর তাকে দেখলাম যে সেই জিনিসটা যেটা হচ্ছে সেটার পরে আমি যদি সল্ট মিশিয়ে দিই সেটা হলে অ্যালোপ্যাথি হয়ে যায়, আর যদি অ্যালকোহল মিশিয়ে দিই হয়ে যায় হোমিওপ্যাথি, আর যদি গুঁড়ো গাড়া করে দিয়ে দিই হয়ে যায় আয়ুর্বেদিক। আমি তিনটের কোনো পথেই গেলাম না। এই তিনটের কোনো পথ ছাড়া আমি যেটা করলাম, ওই যে নির্যাসটা ওটাকে ন্যানো টেকনোলজি দিয়ে ছোট্ট করে দিলাম, একদম ছোট করে দিলাম। আর বায়ো 4 স্টেজ পিউরিফিকেশনের মাধ্যমে টক্সিনটা 90% এলিমিনেট করে দিলাম। মানে সব জিনিসেই টক্সিন আছে। আজকে যে গাছ যেটা খাচ্ছে, গাছ যেটা শোষণ করছে, তার মধ্যেও তো বাইরে অ্যাটমসফিয়ারে কার্বন মনোক্সাইড আছে, মলিবডেনাম আছে, অনেক ধরনের পার্টিকেলস আছে, নাইট্রোজেন্স আছে, এগুলোও তো গাছ শোষণ করছে, তারপরেই তো অক্সিজেনটা দিচ্ছে। তো সেইগুলো তো থেকে যাচ্ছে জাইলেম ফ্লোয়েমে, তো তার যদি নির্যাস বার করেন তার মধ্যে তো সেগুলো পাওয়া যাবেই। তো সেইগুলোকে এলিমিনেট করাটা হচ্ছে আমার প্রথম কাজ ছিল। তারপরে কি করলাম, যেটুকু থেকে গেল 4 স্টেজ ফিল্টারেশনের মাধ্যমে যেটুকু থেকে গেল সেটাকেও এলিমিনেট করবার জন্য আমি কি করলাম, ন্যানো এনক্যাপসুলেশন আর পলিমার এনক্যাপসুলেশন করলাম। পলিমার এনক্যাপসুলেট যখনই করলাম, আমি ফাইবার এমপ্যাকিং করে ওই টক্সিনগুলোকে ফাইবারের সাথে এমপ্যাকিং করে বড় করে দিলাম। আর ন্যানো করলাম কি, ছোট করে দিলাম ক্যারিয়ার ড্রাগগুলোকে। অর্থাৎ আপনার শরীরে মনে করুন হলুদের দরকার আছে, কথার কথা, হলুদ হচ্ছে কি কারকিউমিন, তো কারকিউমিনটাকে কি করলাম, ছোট করে দিলাম। আর কারকিউমিন হলুদ গাছের সাথে যে সমস্ত অশুদ্ধিগুলো আসছে তাকে ফাইবার এনক্যাপসুলেট করে আমি কি করলাম, বড় করে দিলাম। এবার এমনিতেই তো টক্সিন সব চলে গেছে 90%, তারপরও যেটুকু রয়েছে সেটুকু খুবই সামান্য। অ্যাজ পার জিএলপি ল্যাব টেস্টেড অনুযায়ী আমি সেটাকে চেক করলাম, দেখলাম ইন্টারন্যাশনাল পরিমাপ অনুযায়ী সেটা তার থেকেও কম বেরিয়েছে। মানে এনএবিএল এর লোকে করে, কিন্তু আমি এনএবিএল এর থেকে অনেক ওপরে। জিএলপি মানে গুড ল্যাবরেটরি প্র্যাকটিসেস, যেটা কিনা সারা ভারতে মাত্র 6টাই ল্যাব আছে। তারপরে আমি এই যে ছোট ছোট দানাগুলো, ছোট ছোট অণুগুলো, যেটা রক্তের থেকে 22,000 30,000 গুণ ছোট, সেই ছোট অণুগুলোকে আমি কি করলাম, স্টেবল কম্পাউন্ডে কনভার্ট করলাম। অর্থাৎ -5 ডিগ্রি থেকে আপ টু 55 ডিগ্রি সেন্টিগ্রেডে, যাতে কিনা -5 থেকে 50 ডিগ্রি পর্যন্ত, 55 ডিগ্রি পর্যন্ত যেই মেডিসিনটা নিক না কেন বা যেই সাপ্লিমেন্টটা নিক না কেন তার কোনো রকম অ্যাডভার্স এফেক্ট হবে না। কারণ -5 থেকে -15 55-এ স্টেবল, বুঝতে পেরেছেন? তো তারপরেই আমি কিন্তু জেনারেট করলাম আমাদের আমার সাপ্লিমেন্টটাকে, এবং সেটাকে বায়োস্টেবিলিটি করলাম, এবং স্টেবিলিটি করে আপনাদের হিউম্যান ট্রায়ালে ফেললাম। এবং হিউম্যান ট্রায়ালে গিয়ে দেখছি তখন ইনসুলিনও তৈরি হচ্ছে, ইনসুলিন রেজিস্ট্যান্সও কমে যাচ্ছে, যার ফলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাওয়ার সাথে সাথে অটো ইমিউন ডিসঅর্ডারগুলোও কন্ট্রোলে আসছে, এবং সাথে সাথে অর্গানিক ইনসুলিন সেলে সিক্রেট হতে পারছে। বাইরে থেকে এক্সোজেনাস ইনসুলিন বা জিএলপি ইনহিবিটেড যেগুলো আছে সেগুলোর ডিপেন্ডেন্সি ধীরে ধীরে কমে যাচ্ছে, যার ফলে একটা মানুষ ধীরে 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 সে কিন্তু সুস্থতার দিকে। অসাধারণ, খুব সুন্দর বলেছেন। কিন্তু একজন ফোনে আছেন, দেখি ওনার কি প্রশ্ন। হ্যালো, কে আছেন ফোনে? হ্যাঁ দেখো, আমি আছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি বলছি স্যার, হাওড়া জমজুর, মানে হাওড়া স্টেশন থেকে আরো 20 কিলোমিটার। বেশ, কি হয়েছে আপনার বলুন। আমার তো সুগার আছে 10 থেকে 12 বছর। আচ্ছা। তো ইদানিং এই ধরুন 7-8 মাস হলো একটা লালচে হচ্ছিল ব্লাডের। আচ্ছা। তো আমি একটা নেফ্রোলজিস্ট দেখালাম, ওই আপনার যেখানে নবান্ন আছে। তো ওনাকে দেখিয়ে পেশেন্টটা নর্মাল হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো কিন্তু 1 মাস যাবত পা গুলো ফুলছে। তো ওনার কাছে যাচ্ছি, ওনাকে দেখাচ্ছি, উনি বলছে এই ওষুধ খেলেই। যাক, এখন আপনি এর সলিউশন, আপনার 10 থেকে 12 বছরে তো কমেনি বলছেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন তো আপনার সেই ট্রিটমেন্টটা দরকার, তাহলে যাতে কমে, তাই তো? নেই মনে হয় ফোনে। যাই হোক, তো আপনারা ফোন করুন যাদের এই ধরনের সমস্যা রয়েছে। আবারও একবার আমি রিপিট করে দিই, বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে রয়েছে, যেগুলোতে আপনি নাম এনরোল করে চেম্বারে আসতে পারেন। নাম্বারটা আমি বলছি একবার, 8777 মানে 8777-585170। এটা হচ্ছে ফার্স্ট নাম্বার, আপনি এক্ষুনি ফোন করে নাম এনরোল করাতে পারেন। দ্বিতীয় যে নাম্বার সেটা হচ্ছে 8910084053। এই দুটো নাম্বারে আপনি ফোন করতে পারেন, এই দুটো নাম্বারে ফোন করে আপনি নাম এনরোল করতে পারেন। আর আমাদের এখানে স্টুডিওতে ফোন করতে গেলে আপনাকে ওপরের এই যে নাম্বারটা, অর্থাৎ দেখুন 6292242341 এবং 42342, এই দুটো নাম্বারে ফোন করতে হবে। দেখুন হাতে আর মাত্র 4 মিনিট সময় রয়েছে। 4 মিনিট আমি চাই, আপনাদের ফোন চাই, কারণ
এটা আমি ডাক্তার বিশ্বাস করি যে বিভিন্ন জায়গায় কিন্তু ডায়াবেটিসের প্রকোপে বহু পরিবার আজকে সর্বশান্ত হয়ে যাচ্ছে একদম। এবং তাদের মাথায় চিন্তাও বাড়ছে। আপনি আমাকে একটা জিনিস বলুন, এই যে ওষুধ, এটাকে এর প্রয়োগটা কিভাবে হয়? এটা কি কোনো ইনজেকশনের মাধ্যমে, না। নাকি ক্যাপসুলের মাধ্যমে? না না, একদম ক্যাপসুল এবং আচ্ছা। এবং জলে গুলে খেয়ে গুলে নিলেই হবে। হ্যাঁ, খেয়ে নেওয়া যেতে হ্যাঁ, পারে। মানে ইটস মানে আমি কেন বলুন তো জানতে কারণ চাইছি? আমার এটা ইউএসএফডি অ্যাপ্রুভ। আমি একদম এটাই জানতে চাইছি, ইজ ইট ইজি টু ইউজ? ইজ ইট ইজি টু ইউজ হ্যাঁ। অ্যান্ড ইট ইজ নন সাইড এফেক্ট। কারণ আচ্ছা। সাইড এফেক্টটা যেহেতু আমি বলেই দিলাম ইউএসএফডি অ্যাপ্রুভ, জিএলপি অ্যাপ্রুভ, অতএব সেক্ষেত্রে সাইড এফেক্ট নিয়ে তো কোনো প্রশ্নই নেই। প্লাস পেটেন্টেড, আমার যেগুলো এগুলো সব পেটেন্ট করা রয়েছে। এবং শুধু তাই নয়, এটা যে অ্যানিমাল ট্রায়াল এবং হিউম্যান ট্রায়াল ক্রস করেছে, সেইখানেও একটা দর্শক একটা নিজে নিশ্চিন্ত থাকতে পারবে যে আমি যে ওষুধটা খাচ্ছি অ্যাটলিস্ট ঠিকঠাক, একদম। মানে অ্যাটলিস্ট তার মধ্যে ভেজাল নেই। এই কারণ আমি তো নিজেই তার ইনভেন্টার, তো আমি নিজে তার গ্যারেন্টি নিচ্ছি। এবং শুধু তাই নয়, সেটা যদি আপনারা ইন্টারনেটে চেক করেন তখন প্রচুর তার জার্নাল পাবেন, এবং সেই জার্নালগুলো বড় বড় হসপিটাল থেকে অ্যাপ্রুভ, মানে অ্যাকনলেজমেন্ট করা। যেমন সত্যসাই হসপিটাল ব্যাঙ্গালোর থেকে অ্যাকনলেজ করা, হায়দ্রাবাদ অ্যাপেলো থেকে অ্যাকনলেজ করা, তারপর হচ্ছে গিয়ে আপনার এনএইচ নারায়ণা ঝাড়খণ্ড থেকে অ্যাকনলেজমেন্ট করা। বিভিন্ন বড় বড় ডাক্তাররা তারা কিন্তু এখানে অ্যাকনলেজমেন্ট দিয়েছে। কারণ আমি যেটা করেছি সেটা আমি করেছি, আমি তো বলতেই পারি আমি ভালো করেছি। কিন্তু যখন আমার থেকেও বড়, এবং সুইডেন নোবেল কমিটির ডক্টর কৌস্তব ঘোষ, সুইডেন নোবেল কমিটি, তিনিও অ্যাকনলেজমেন্ট দিয়েছেন। একদম। অর্থাৎ আমি যেহেতু একটা ব্রডার পার্সপেক্টিভে ভেবেছি, একদম। কারণ আমি যে আমার একটাই বক্তব্য যে আমি যেটা করব সেটা যেন মানব সেবায় যায়, সেটা যেন মানব সেবায় যেন ব্যবহৃত হয়, সেই জায়গাকে চিন্তা ভাবনা করেই এই সাপ্লিমেন্টটা আমি ডিজাইন করেছি। একদম। এবার আমরা আসবো যে এই যে সাধারণ মানুষের ক্ষেত্রে তারা এই ওষুধ খেতে পারবেন কিনা, মানে আমি ইকোনমিক জায়গাটা বলছি, আর হচ্ছে কতদিন মোটামুটি ভাবে এই ওষুধ খেতে হবে। আরেকটা জায়গা আপনি খুব ভীষণ ভালো বলেছেন যে উদ্ভিদের নির্যাস থেকে তৈরি হচ্ছে, একদম। কাজে তার পিওরিটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ থাকা 100% কোনো কথা সমস্যা নয়। নেই। কোনো আপনি সমস্যা এবার নেই। বলুন যে সেটার অ্যাভেলেবিলিটি মানুষ কিভাবে পাবে? আপনার চেম্বারে আসতে হবে কিনা, নাকি দোকানে সে পাবে কিনা, কিভাবে সে না, পেতে আমার পারবে? চেম্বারে প্রথমে আসতে হয়, আমি দেখে, কারণ সবার জন্য তো সব জিনিস নয়। আপনি একটু দাঁড় করে একজন ফোনে রয়েছে, আমি একদম, তারপর আলোচনা। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলুন। নমস্কার। হ্যাঁ, আমি নমস্কার। গড়িয়া বোড়াল থেকে বলছিলাম। আমার এই 15 বছর ধরে সুগার আছে। 15 বছর। আপনার বয়স কত? কন্ট্রোলে থাকছে না। বয়স কত? বয়স তো 45। 45। 15 আপনার বছর। ওয়েট কত? হ্যাঁ, এইচবিএনসিটা খুব বেড়ে যাচ্ছে, মানে শরীর খুব অস্থির করে। মানে না, আপনার চোখেও weight আবছা কত? হচ্ছে, weight কত? মাথা টাথা ঘোরা। হ্যাঁ, ওয়েট কত? ওয়েট 72। আর হাইট কত? হাইটটা মনে হয় 5 ফুট 2 হবে। আপনার সত্যি সুগার আছে তো? হ্যাঁ, মানে আপনি প্রমাণ করতে পারবেন তো ফাস্টিং পিপি HbA1c দিয়ে? না কিন্তু মানে আপনার যদি fasting অর্গানিক PPH ইনসুলিন, করে- আমার বক্তব্য আপনার যদি অর্গানিক ইনসুলিন ঠিকঠাক বেরোয়, হ্যাঁ, তার মানে কিন্তু বুঝতে হবে যে আপনার অর্গানিক ইনসুলিন বেরোচ্ছে। কিন্তু আপনার সমস্যা যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেড়ে থাকার জন্য আপনার ব্লাডে সুগারটা বেড়ে আছে। এই হচ্ছে কি সমস্যা আপনার। আপনি শুনে নিন, মানে অ্যাজ পার আপনার বডি ওয়েজ, অ্যাজ পার বডি এজ এবং বডি ওয়েট দেখে আমি আপনাকে বলে দিলাম, যাচাই করতে চাইলে আপনি একবার আমার চেম্বারে আসুন, আমি আপনাকে, আপনি নিজে টেস্ট করবেন, টেস্ট করে নিজেই নিজের টেস্ট দেখলে বুঝতে পারবেন। বুঝতে পারলেন আপনি? তারে কি কোনো টেস্ট করে আসতে হবে কি? কি করবেন? না 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 না, কোনো আপনি কিছু আমার test কাছে আসুন, তারপরে আমি বলে দেবো। কোনো কিছু টেস্ট করে আসতে হবে না। আপনারা প্রথমে হেল্পলাইন নাম্বারে লিখিয়ে আপনি এই দোলতলা চেম্বারে চলে আসুন, ঠিক আছে? দোলতলা চেম্বারে চলে আসবেন, ইজি আপনি আসতে পারবেন। আপনি কোথা থেকে বলছিলেন? হ্যালো। আচ্ছা, গড়িয়া থেকে মনে হয় বলছিলেন। তাহলে আপনি চলে আসবেন দোহারিয়া মধ্যম গ্রামে, চলে সেখানে দেখিয়ে নিন। দেখানোর পর ডাক্তারবাবু মানে আপনাকে প্রেসক্রাইব করে দেবেন যে কিভাবে কোন ওষুধ কিভাবে খেতে হবে। সব থেকে যেটা আশ্চর্যের ব্যাপার যে আমরা একটা মিস পারসেপশনের উপরে, রং পারসেপশনের উপর চলি। এই যে আপনার ওয়েট, আপনার হাইট, এই সমস্ত দেখে ডাক্তার এমনি বলছেন যে আপনার কিন্তু সেইভাবে ইনসুলিন, এই যে বিটা সেল থেকে যে ইনসুলিন জেনারেশনের কথা আপনি বলছেন, সেইটা ঠিকঠাক রয়েছে, কিন্তু রেজিস্ট্যান্সটা আপনার বেড়ে গেছে। যে কারণে এটা আপনি কি করে বললেন? মানে খুব ইন্টারেস্টিং। এটাই রিসার্চ, এটাই এক্সপিরিয়েন্স, এটাই হচ্ছে কি দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, এবং দীর্ঘদিনের পেশেন্ট দেখে এটাই হচ্ছে কি এক্সপিরিয়েন্স। এবং আমি বলে দিলাম তো, উনি যদি চেক করেন, একদম এই চেকটা আপনাদের মিডিয়াতে একদম ডাইরেক্ট আমি দেখিয়ে দিতে পারি, একদম দেখিয়ে দিতে পারি যে ওনার অর্গানিক ইনসুলিন কিন্তু ঠিকই বেরোচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে কি ওনার রেজিস্ট্যান্সটা বেড়ে আছে বলে ব্লাডে সুগারটা বেড়ে আছে, এবং উনি ফাস্টিং পিপি HbA1c দেখে ভাবছে আমার বুঝি গেল। যাক, সেরকম ভাবার কোনো কারণ নেই। নতুন জীবন আপনি পাবেন, অ্যাটলিস্ট ভাবনা চিন্তার ক্ষেত্রে তো নতুন একটা রেনেসা, একটা রেভলিউশন
হতেই পারে। আমি খুব পরিষ্কার বলছি, চিকিৎসা করি, আপনারা অবশ্যই ডেফিনেটলি আমাদেরকে অনলাইনে জানাবেন, লাইভে জানাবেন। পরের দিন আমি এই ধরনের ফোন নেব যারা চিকিৎসা করে ভালো আছেন। আজকে এখানে আমি শেষ করব। অনেক ধন্যবাদ স্যার ডক্টর রাজদীপ দত্তকে, এবং অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাদেরকে সঙ্গে থাকবার জন্য, উপস্থিত হওয়ার জন্য। নমস্কার। নমস্কার।